বাঁচি মরি, এই যাত্রাবাড়ি যদি আস্তে না নিতে পারি তাহলে সকল আমাদের সাফল্য স্নান হয়ে যাবে। যখন বললাম যে ধর 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 অ্যাটাক, ওরা এত অপ্রস্তুত হয়ে গেল আওয়ামী লীগ যে কিভাবে সম্ভব, ওরা গুলি করতেছে কিন্তু একটু দূরত্ব আছে, গুলি তো কাজে লাগতেছে না। আমরা যে ইট মারতেছি এই ভয়ে এরা শেষ। মুহুর্মুহু আক্রমণ চালাইলাম 5 মিনিটের মধ্যে, 5 মিনিট, আবার বলছে অনলি 5 মিনিটসের মধ্যে আমরা যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ নিচ্ছি। প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার একটা বড় প্রশ্ন হলো যে এই যে আপনি বলছেন যে আপনারা এই আন্দোলনে এইভাবে ছিলেন, কিন্তু সে সময় অনেক মিডিয়াতে এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে যে এই আন্দোলনে ছাত্রদল আছে, এই আন্দোলনে আছে, মানে ছাত্র শিবির আছে, এই প্রচারণাটা করার চেষ্টা করছে। তো কোনো মিডিয়ায় আপনাদেরকে দেখা যায়নি কেন? কেন হয়নি? আমি যখন আমার তো আবার মনে করেন যে রাতে আমি 8টা-9টা দিকে আমার বাসায় ঢুকে যেতাম আর কি। হ্যাঁ, আমাদের কিন্তু সারা রাত ওই যাত্রাবাড়ি পুরাটা আমাদের নিয়ন্ত্রণে থাকতো। তো আমাদের নেতারা ভাগ করেছে, আমরা পুরাটা করেছি না, সাধারণ জনগণ এবং এখানে স্থানীয় যে লোকাল বিএনপি ব্যাপক ভূমিকা পালন করেছে, মানে স্বতঃস্ফূর্ত। আমি যখন বাসায় যেতাম, টেলিভিশন দেখতাম, যাত্রাবাড়ির কোনো নিউজ যে আমি পাইনি। আপনি অবাক করার ঘটনা শুনান, যাত্রাবাড়ির কোনো নিউজ কোনো মিডিয়াতে পাইতাম না, শুধুমাত্র যাত্রাবাড়ি থানার সামনে তারা একটা দেখাইতো যে হ্যাঁ বিক্ষুব্ধ জনতা এখনো রয়েছেন, এই টাইপ একটু নিউজ। আমি একটা চ্যালেঞ্জ করে বলছি, ওইদিকে কোনো সাংবাদিক কোনো অস্তিত্ব ছিল না। আবারও বলছি, কোনো সাংবাদিকের কি ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। তারা সাংবাদিকটা শুধুমাত্র ওই যে পুলিশ যেখানে আছে সেখানে থেকে তারা লাইভ করতো, পুলিশ যখন এগিয়ে আসতে পারতো তখন তারা লাইভ করতো। আপনি আবারও বলছি, ওই যে 20 তারিখ বললাম না, আপনি 21 তারিখ থেকে দেখবেন। এরপরে আবার আপনারা কবে আসেন? আমি শেষ করি, 21 জুলাই থেকে দেখবেন অনবরত অনুসন্ধানী রিপোর্ট বের করবে প্রতিটা টেলিভিশনে এবং দেখাবে যে যাত্রাবাড়ি মুক্ত হয়েছে এবং গাড়ি ঘোড়া চলাচল করছে, পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। আমি যা বলছি মিলাবেন, কথা বলবো, আমি ছাত্র সভাপতি হিসেবে বলছি। 21 জুলাই থেকে দেখবেন পুরো যাত্রাবাড়ি তাদের নিয়ন্ত্রণ, এখন লাইভ হচ্ছে। আমরা যখন ছিলাম তখন মিডিয়ার কোনো অস্তিত্বই ছিল না এবং আমাদের একটা টেকনিক ছিল, সেটি হলো আমরা তো জানতাম না যে 5 আগস্ট এই পতন ঘটাই ফেলতে পারবো। আমরা ভেবেছি এটা আরেকটু লড়াই, কিন্তু এই লড়াইয়ে তো হারা যাবে না এবার। সে কারণে আমরা সবাই, যদি আমার ভিডিও আছে, আমার আবার আমি যেহেতু সভাপতি হিসাবে কেউ না কেউ ভিডিও করছে, তো এই কারণে বেশ কয়েকটা ফুটেজ পেয়েছি। এমন হচ্ছে 1 মাস পরে ফুটেজ পাইছি একটা, আমি সেটা আবার আপলোড দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া। ওই সময় নিষেধ ছিল কারো ছবি তোলা যাবে না কেউ, কারণ হলো প্রশাসন তো ঘর থেকে ধরে ধরে অ্যারেস্ট করতেছে, জানেন তো যাত্রাবাড়িতে কিন্তু ম্যাসাকার চালিয়েছে, মোবাইল চেক করতে। রামপুরা তো কিন্তু সেম, রামপুরাও কিন্তু কেউ কিন্তু ছবি তুলতো না। কেন? কারণ ওই যে রাতের বেলা অভিযান চালায় তাদেরকে আবার গ্রেপ্তার করতো মোবাইলে দেখলে। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে না, শুধু এটা সবার ক্ষেত্রে, আর আমরা তো হাইলাইটেড, কিন্তু আমরা কিন্তু তারপরেও কিন্তু ফুটেজ আমাদের রয়েছে, কারণ কেউ না কেউ আমাদের ভিডিওগুলো করেছে, ছবিগুলো। তো সেই কারণে কিন্তু আমি আবার আপনার প্রশ্ন দ্বারা একটা জিনিস প্রমাণ হলো যে তৎকালীন সময় সাংবাদিকরা সে ধরনের ভূমিকা পালন করতে পারে নাই। কারণ আপনি আবারও বলছি, আপনি যাত্রাবাড়ির ফুটেজ খুঁজবেন, আমরা জানি যে যাত্রাবাড়িতে সবচেয়ে বড় ব্যাটলফিল্ড ছিল, সেই ব্যাটলফিল্ডের ফুটেজ নেই কেন? প্রতিটা টেলিভিশনের কাছে এটা চাওয়া উচিত, কেন নেই? আচ্ছা, আরেকটা কেন তারা এই ব্যাটলফিল্ডে সাধারণ জনগণের আন্দোলনে কেন তারা পুরোটা লাইভ তো করতে পারেই নাই, সেটা ভিন্ন বিষয়। তারা নিজেরা ফুটেজ সংগ্রহ করে কালেক্ট করছে কিনা, তাদের সেই সাংবাদিকদের নির্দেশনা দিয়েছে কিনা, যা তোমরা জনগণের মাঝে আপনারা পরে আবার এই রাস্তায় আবার কবে আসলেন? আচ্ছা হ্যাঁ, তার পরবর্তীতে যখন আবার আমাদের ওই সর্বশেষ এই মেইনলি পরবর্তীতে আমরা দখল নিতে পেরেছি, এটি হলো আপনি এই 3 তারিখে যেদিন আমাদের শহীদ মিনারে আমরা যেদিন করলাম আর কি, 1 দফার ঘোষণা হয়ে গেল যে 4 তারিখ আমরা সারা দেশে আওয়ামী লীগের ঘোষণা দিল, কিন্তু প্রশাসন সেদিন নিরপেক্ষ। তারপরে আপনি আসেন 3 আগস্ট যেদিন শহীদ মিনারে আমাদের ঘোষণা হলো, 3 আগস্ট শহীদ মিনারে 1 দফা, মনে আছে তো? শহীদ মিনারে লক্ষ জনতার উপস্থিতিতে সেদিন 4 আগস্ট আপনাদের কি বলা হলো যে আওয়ামী লীগও মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো, এবং আমরা জানলাম যে প্রশাসনের সাথে হয়েছে, যেদিন এই মাঠে নিতে পারবে, নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ, তাদের নিয়ন্ত্রণে থাকবে, এরকম একটা কিন্তু একটা হয়ে গেল। মানে আমরা রাজনৈতিকভাবে যেটা জানি আর কি, আমাদেরকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেই নির্দেশনা দিলেন যে 4 আগস্ট কোনোভাবে হারা যাবে না, তোমরা দোয়া করি তোমরা বেঁচে থাকবে, কিন্তু হারা যাবে না। তোমাদের যে স্পট দেওয়া হয়েছে, তোমরা সেই সব স্পটে অবশ্যই তোমাদের
যে ভূমিকা, এই রাষ্ট্রের স্বার্থে যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন। এবং একটা মজার ঘটনা বলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন আমাদের ইন্টারনেট ছিল না, ডিরেক্ট নাম্বারে কিন্তু আমরা কথা বলেছি। কিভাবে জানেন? রিক্সা দিয়ে আর মোটর সাইকেল দিয়ে ঘুরছি আর হলো কথা বলছি। যে ট্র্যাক করবেন সেই সুযোগ নেই, আমাদের তো আননোন নাম্বার থেকে। কিন্তু তারপরে যদি ট্র্যাক করেন আমাদের ধরতে পারবেন না, কারণ আমরা ওই দিন এক্সপার্ট। আমরা বিগত 15.5 বছর ফেসিবাদের লড়াই করেছি ডিরেক্ট নাম্বারে। সমন্বয়কদের সাথে ডিরেক্ট নাম্বারে কথা বলেছি, আমরা ডিরেক্ট নাম্বারে চেষ্টা করেছি কথা বলার জন্য। কিন্তু ওই যে আমাদের হাঁটার মধ্যে আর কি, হেঁটে হেঁটে কথা বলছি, জেনে থাকি বাসা, তাতে 1 মাইল 2 মাইল দূরে গিয়ে আমাদেরকে গোয়েন্দার সাথে ধরার কোনো সিস্টেম নেই। আমরা ওই প্রযুক্তিতে সেই ধরনের এক্সপার্ট। এবং ওই সিম সেট ফেলে দিতাম, ওইখানে ফেলে দিয়ে বাসায় ঢুকে যেতাম। পরের দিন আরেকটা নতুন সিম মোবাইল নিয়ে করতাম, কোনো ট্রেস করার কোনো সুযোগ নেই। তো পরবর্তীতে 4 আগস্ট, সেই 4 আগস্ট যেদিন বলা হলো যে এদিন শাহবাগ আমরা 10:30 11টার মধ্যে মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের সাধারণ সম্পাদক সহ অপর নেতৃবৃন্দ দায়িত্বে ছিল। আমি তো যাত্রাবাড়ির দায়িত্বে রয়েছি। যাত্রাবাড়ি আমি বলছি, আমি সাক্ষ্য দিচ্ছি, এগুলো অ্যানালাইসিস হতে হবে কি হয়েছে ঘটনা। 12টা পর্যন্ত, 12:15 পর্যন্ত আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছিল যাত্রাবাড়ি মোড়। যাত্রাবাড়ি, ধুলাইপাড় মোড় এবং জুরাইন, এই 3টি স্পট ওরা হলো। এবং ওই সাইডে আওয়ামী লীগ যত ছিল, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, আমরা জানি, আমি বলতেছি, আমার কাছে শুনতে হবে, সকল আওয়ামী লীগ এখানে তারা আগে থেকে সাংগঠনিকভাবে ছিল। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের যারা ডেডিকেটেড নেতা এবং সন্ত্রাসী যারা, অস্ত্রধারী যারা, তাদের সবাইকে এখানে একত্রিত করেছে এই 3টা স্পটে। যে এইটুকু নিয়ে যাত্রাবাড়ি মোড়ে একদম পুলিশের সামনে, যাত্রাবাড়ি থানার সামনে, কিন্তু কয়েক শত পুলিশ থানার সামনে, এদিক দিয়ে আর্মস নিয়ে আওয়ামী লীগের সাংসদ, অবৈধ সংসদ সদস্য, সে নিজে এখানে উপস্থিত ছিল। আমি আবারও বলছি, আওয়ামী লীগের এই যাত্রাবাড়ি ডামরার যে অবৈধ সংসদ সদস্য, সে নিজে, নামটা আমি নামটা তার ভুলে গেছি, আচ্ছা। অবৈধ সংসদ সদস্য, সে নিজে আর্মস নিয়ে অবস্থিত। তো আমার কাছে আরেকটা তথ্য আসলে সাদ্দাম অনেক অবস্থান নিয়েছে, যেহেতু তাদের এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যাত্রাবাড়ি তার নিয়ন্ত্রণ নিতেই পারে না। তো যাই হোক, এটা হলো তা। সাদ্দামকে আর আমি দেখি নাই কিন্তু, হ্যাঁ আমি শুনছি আর কি। তো আমরা তো দুনিয়া কলেজ, আমি তো 11:30 থেকে আমরা অবস্থান নিয়েছি, 11:30, হাজার হাজার জনতা, কিন্তু আমরা সামনে আসতে পারতেছি, কারণ আসলে এরা বিল্ডিং থেকে গুলি করে। পুলিশ ওই দিন নিরপেক্ষ, আমি কিন্তু সঠিক তথ্য বলছি। পুলিশ কিন্তু 4 আগস্ট গুলি করে নি শুরুতে, ঠিক আছে? পুলিশ একদম নিউট্রাল ছিল, ঠিক আছে? কিন্তু আওয়ামী লীগ গুলি করছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ওদের সর্বশক্তি নিয়োগ করছে। তখন 12:15 12:30 বাজে, তখন আমি সিদ্ধান্ত নিলাম, আমার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাবেল শিকদার সদস্য নিয়াজ সহ দুনিয়া কলেজের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর পূর্বের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ, আমরা প্রায় 500-র মতো হব, সবাই গুল্লের মতো বললাম, আচ্ছা এই হাজার হাজার জনতা, কিন্তু আমরা যদি যাত্রাবাড়ি না নিতে পারি, এই দুলাইপাড় জুরাইন না নিতে পারি, তার কোনো নাই। এটা তো সন্ধ্যা বন্ধ হলে তো ওরা বিকেল থেকে গুলি করা শুরু করে দেবে, তখন তার মানুষজন থাকবে না, হেলিকপ্টার থেকে গুলি করলে শেষ। তো কি করতে হবে? নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। এর মধ্যেই নিউজ পাচ্ছি শাহবাগ আমাদের নিয়ন্ত্রণে, ঢাকার অনেকগুলো জায়গা আওয়ামী লীগ পালাইছে। 4 আগস্ট কিন্তু 5 আগস্ট আগের দিন, এটা আমরা নিউজ পাচ্ছি। তখন তার উজ্জীবিত, এখন আমি প্রেসিডেন্ট, আমারও তো একটু কৃতিত্ব নেওয়ার দরকার আছে। তখন আমি সবার বললাম, বাঁচি মরি, এই যাত্রাবাড়ি যদি আস্তে না নিতে পারি, তাহলে সকল আমাদের সাফল্য স্নান হয়ে যাবে এবং এখানেই হবে। তো আমাদের ছাত্রদল, আমাদের নেতৃত্বে এটা হতে হবে। তোমরা সবাই রাজি হচ্ছ? সবাই বলছে এক বাক্যে যে ভাই আপনি আগাবেন, আপনার সাথে আমাদের মানে শহীদ হওয়ার আগ পর্যন্ত আপনার সাথে আমরা থাকবো। কমিটমেন্ট। আপনি সেই মিছিলের ভিডিও আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুক পেজে আছে। 4 আগস্ট আমার ফেসবুক পেজে আমি দিয়েছি, দেখবেন। আমরা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছি, 12:15 12:30 বাজবে। তো আমাদের মাথা তখন শেষ, আজকে হয় বাঁচবো তা নাহলে করবো। এবং আমার নেতৃত্বে, আমি আবারও বলছি, মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আমরা 12:15 বা 12:30 আগে, আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল সবাই তো এগিয়ে যাচ্ছি 12:15 12:30। যখন আপনার ওই টুল প্লাজাতে আছে ওই পর্যন্ত যখন আগাইছি, তখন আপনার আমাদেরকে মাদ্রাসা ছাত্ররা, তারা এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, সতর্ক করছে, ভাই আর যায় না, আমরা সকাল থেকে ওদের সাথে ফাইট করছি। মাদ্রাসা ছাত্ররা, আবারও বলছি মাদ্রাসা ছাত্ররা, ওরা বলছে ভাই আপনার সামনের পর্যন্ত যায় না, ওই পর্যন্ত গেলে ওরা গুলি করে। তো বললাম যে 12:30 বেজে গেছে, ঢাকার অপর জায়গায় 4 আগস্ট ওরা পালাই, মানে ওরা পারতেছে না, আমরা যদি এটা দিয়ে দিই তাহলে তো হবে না। তখন ওরা বলে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনারা যান, নিচ দিয়ে যান। ওরা এটা লিখে রাখছিল ওই যে মানে ফ্লাইওভারে নিচ দিয়ে যে রাস্তাটা, এই দিক দিয়ে। পরে আমরা যাত্রা শুরু করলাম। আপনি বিশ্বাস করেন, আমি খুব মজার একটা ঘটনা বলি। আমি যখন সামনে এগিয়ে যাচ্ছিলাম, আমরা যখন যাচ্ছিলাম, আমাদের সবার সামনে কে ছিল জানেন?
যাদের অবদান আমরা কোনোদিন স্বীকারই করি না। টুকাই আছে না, আমরা যাদেরকে টুকাই না মাখ খাইতে করি, সরি টুসছে, আমি আসলে এভাবেই বলতেছি আর কি। মানে যারা পারিবারিকভাবে সচ্ছল না এবং আসলে মানে এই রাস্তায় জীবনযাপন করে, আমরা যাদেরকে টুকাই নামে চিনি, সেই সাহসী আমাদের রাষ্ট্রের স্বার্থে ওরা বুঝে হোক না বুঝে হোক আমাদের এত বড় মিছিল দেখে প্রায় 30-40টা ছেলে কোথায় থেকে এরা কি করে, ড্রেসের কোনো ঠিক নাই, এরা শুধুমাত্র উৎসাহে আমাদের এত বড় মিছিল আজকে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হবে এই স্পিডে আমার সামনে হলো এরা প্রায় 20-30 জন, এবং কে মারা যাবে কি হবে এদের কোনো ভাবনা নাই। এরা আমি স্লোগান ধরেছি, আমি দুনিয়া থেকে আমার স্লোগান এগিয়ে গেছে। তো ওরা আমারও স্লোগান ধরতেছে। আপনি দেখবেন একটা মাত্র স্লোগান হয়েছে আমার, সেই প্রায় 1000-এর অধিক আমার সাথে নেতাকর্মী সামনে, শুধু ওরা যখন বললাম যে ধর 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 অ্যাটাক, ওরা এত অপ্রস্তুত হয়ে গেল আওয়ামী লীগ যে কিভাবে সম্ভব, ওরা গুলি করতেছে কিন্তু একটু দূরত্ব আছে, গুলি তো কাজে লাগতেছে না। আমরা যে ইট মারতেছি এই ভয়ে এরা শেষ, আমাদের সাথে তার কোনো মেশিন টেশিন নেই। এই যে ইটের ইয়েতেই কার যেন কয়েকটা মাটা ফাটলো, আমাদের 2-1টা মারছে, কাজ হয়নি। মুহুর্মুহু আক্রমণ চালাইলাম 5 মিনিটের মধ্যে, 5 মিনিট, আবার বলছে অনলি 5 মিনিটসের মধ্যে আমরা ধাত্তবাহী নিয়ন্ত্রণ নিচ্ছি। এবং কিন্তু আবারও বলছি ওই সময়টা পুলিশ শতভাগ নিরপেক্ষ। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতেও 5 তারিখের পরেও মানে আমি শেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও পুলিশকে এই অঞ্চলে কিন্তু গুলি আমি শেষ করে দিচ্ছি। ওই 12:30টা যখন আমি লিখলাম তারাইলাম, তখন পুলিশ আবারও বলছি আমি শতভাগ নিরপেক্ষ ছিল। তো তখন আমাদের যখন 12:30 একটা পুরো যাত্রাবাড়ি নিয়ন্ত্রণ চলে এলো আমাদের মুডটা, আওয়ামী লীগের এই যে আপনার ফ্লাইওভারের নিচে যে পুলিশ বক্সটা না, এনে আর্মস ছিল, আমরা এগুলো খুলে খুলে বের করেছি সব, এই রামদা এইটি অনেক কিছু পাইছি। উল্টা পাশে আরেকটা ছোট 2তলা আওয়ামী লীগের একটা অফিস ছিল স্বেচ্ছাসেবকের কি, সেখানে যে আর্মস হয়েছে, আমি নিজে গেছি, আমি নিজে ভিতরে ঢুকছি। আর্মসের স্তূপ দেশীয় অস্ত্রের স্তূপ, ওইনেও স্তূপ, ওটা স্বেচ্ছাসেবক লীগ পুরে দিলাম, এটা পুরে দিলাম, সবগুলো নিলাম। যাই হোক, তখন পর্যন্ত পুলিশ কিছু করেনি। এবং আপনি একটা ভিডিওতে দেখবেন, আমার সোশ্যাল মিডিয়ায় রয়েছে, একটা সময় যখন সবাই মিলে চিন্তা হলো যে থানা আক্রমণ করবে, ওই দিন পুলিশের সর্বোচ্চ প্রিপারেশন ছিল, প্রায় 200-300 পুলিশ, ভিতরে হয়তোবা অন্য গোয়েন্দা সংস্থা কিংবা বলা হয় তারাও নাকি ছিল ভারতের ইটি। তো তখন আক্রমণ করবে, তখন বাজে মাত্র 1টা। তখন আমি দাঁড়াইয়া বলছি, আমি ছাত্রদলের সভাপতি বলছি কোনো আক্রমণ হবে না থানায়। আমি পুলিশের সামনে দাঁড়াই, আমি সে নিবৃত্ত করছি, কারণ তখনও জুরাইন ধুলাইপাড়া আওয়ামী লীগের নিয়ন্ত্রণে তখনও, এবং আপনি নিয়ন্ত্রণে। তো পরবর্তীতে আপনার এই যখন আমি নিজে দাঁড়াই করছি, তো কেউ আমরা আক্রমণ করিনি, পুলিশ 12:30 একটা পুলিশও আমাদের কিছু করেনি। কিন্তু যখন 2টার সময় আমরা ওই একটা সময় কয়েকজন নামাজ আদায় করছি এই জায়গায়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা যখন বললাম যে না আমরা ধুলাইপাড় নিয়ে নিব, ধুলাইপাড় যাইয়া আমাদের কোনো প্রতিরোধের মুখোমুখি হতে না, আমাদের দেখেই পালাই গেছে। আমাদের এত বড় মিছিল, আর যখন শুনছে যাত্রাবাড়ি সাহেব ধুলাইপাড় আমাদের সামনে 1 মিনিট টিকে নেই আমাদের মিছিল। সেই মিছিলে আমি নেতৃত্ব দিয়েছি, সেই মিছিলের ভিডিও রয়েছে, যখন র্যাবের অফিসও কিন্তু রয়েছে। আপনি এই যাত্রাবাড়ি মোড় থেকে ধুলাইপাড়ে র্যাবের অফিস আছে, র্যাবের অফিসে র্যাব ভিতর দিয়ে তালা লাগাই আর ভিতরে অবস্থান নিয়েছে, আমাদের কোনো গুলি করে নেই। আমরা আওয়ামী লীগকে একদম 1 মিনিটের মধ্যে ই করে দিচ্ছি, 1 মিনিট। কিন্তু গলিতে যায় আর গুলি করছে, গলিগুলোতে যায় ওই ধুলাইপাড়ার যেমন কয়েকটা গলি আছে, এই গলিতে যায় আর গুলি চালাইছে। এবং সেখানে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের কয়েকজন নাকি বাসা আছে, ওই জায়গা থেকে তারা গুলি করছে। 1 মিনিটের মধ্যে আমরা নিয়ে নিয়েছি এবং গিয়ে ভাঙচুর করে, ওরা খিচুড়ি খাচ্ছিল চেয়ার দেখবেন আমরা ভাঙিয়ে চুরমার করে দিয়েছে। এবং আমার সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও কিন্তু রয়েছে শেষ। তারপরে সেখান থেকে বলছে আমরা জুরাইনে যাব, এবং জুরাইনটা নেব। জুরাইনটা ওদের মূল ঘাঁটি ছিল জুরাইন, হ্যাঁ জুরাইনটা ছিল ওদের মূল ঘাঁটি। কদমতলী শ্যামপুরের যে এমপি আছে সজল না কি যেন নাম, তার বাসাটাও ওইখানে আর কি। হ্যাঁ, আমরা জানতাম না তার বাসা এখানে। তো আমরা তো মিছিল নিয়ে গেছি আবার জুরাইন, কিন্তু আমরা তো ক্লান্ত, এই যে এতটুকু এই এত বড় এত জায়গা মিছিল ভাঙচুর ক্লান্ত পরে আমরা তারপরে গেছি জুরাইনটা আমরা যাইয়া ওই যে মুডটা, এটা আপনার মনে করেন 10 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছি। কিন্তু সজলের যে বাসাটা, এমপির যে বাসাটা, অবৈধ এমপি, ওই গলিটা নাকি আওয়ামী লীগের গলি, ওখান থেকে তারা আমাদের আসলে ওইটা তারা নিয়ন্ত্রণে রেখেছিল। আমরা ওই গলিটা নিয়ন্ত্রণ নিতে পারিনি, ওরা ওই বাসার উপর থেকে ইট মারে গুলি করে আমরা নিয়ন্ত্রণ, আমরা বারবারই ঢুকার চেষ্টা করছি। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। একটা সময় আমারে বললো যে ভাই আপনি যায়েন না,
আপনার শরীরে গুলি লাগলে আপনার কেউ টিকতে পারবেন, ছাত্র সবাই গুলি গেছে, ভয়ে সবাই চলে যাবে। সেহেতু আপনি এগুলির ভিতরে ঢুকেন না। কিন্তু আমার কথা হলো যে আমি যদি না ঢুকি তাহলে সবাই সাহসটা পায় না। আমিও 4-5 বার ঢুকছি, কিন্তু দেখলাম যে না, ভিতর থেকে ওরা কোথায় থেকে গুলি করে এটা বোঝা যায় না। ওরা তো প্রিপারেশন নিয়ে আছে যে ওদের যে এমপি তাদের বাসাটা রক্ষা করবে, এবং সেই বাসাটা কিন্তু আমরা ওই নিয়ন্ত্রণ পাই না। এই যে যখন আমরা জুরাইনে আসছি, এটা আপনি মনে করেন 2:30-3টা বাজবে এরকম আর কি, তখন কিন্তু যাত্রাবাড়ি আবার পুলিশ অ্যাকশনে গেছে, হয়তো বা থানা আক্রমণ করতে গেছে, তখন তখন কিন্তু আমরা যাত্রাবাড়িতে নেই, আমরা তখন জুরাইনে। আমি যখন ছিলাম, যতক্ষণ আমরা যাত্রাবাড়ি দখল নিয়েছি তখন পুলিশের কোনো জামানা নেই। আমি যখন দুলাইপাড় মোড়ে আসছি, আমরা ছাত্রদল পুরো টিম নিয়ে, তখন র্যাবও আক্রমণ করেন না, ইয়েও, ঠিক আছে। কিন্তু এই জুরাইন থেকে 4:30-5টা পর্যন্ত যখন মোটামুটি দখল নিয়ে, এখানে এই জুরাইনেও মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। আবারও বলছি, সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে মাদ্রাসার ছাত্র। ওখানে বড় একটা মাদ্রাসা আছে, এবং তারা নাকি ফজর নামাজ পড়ে এসে ফাইট করছে। আমরা তো গেছি হলো আপনার বললাম 1টা-2টার সময়, এরা ফজর নামাজের সময় ফাইট করছে। এদের একজন মাদ্রাসার ছাত্রকে যুবলীগ একটা সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী এলাকার গুলি করে মেরে ফেলছে। পরে মাদ্রাসার ছাত্ররা ওদের মনোবলটাই ভেঙে দিয়েছে, ওদের যে শীর্ষ সন্ত্রাসী যে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলছে সকালবেলায়। তারপরে আবার মাদ্রাসার ছাত্ররা চলে গেছিল আর কি, কিন্তু আমরা যাওয়ার পর ওরা আবার উৎসাহ পেয়েছে, ওরা আবার আসছে। এই হলো রিয়েল ঘটনা আমি বর্ণনা করলাম। ডাকসু নির্বাচন নিয়ে এখন আপনার ডাকসু নির্বাচনের আলোচনায় আসছে, এবং যেহেতু প্রকৃত ছাত্রদের ক্যাম্পাসে অবস্থানের প্রশ্ন, একটা বিভেদ তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সাথে। তারা বলছে যে প্রকৃত ছাত্ররাই ক্যাম্পাসে থাকতে পারবে, বাট ছাত্রদল সঙ্গত কারণেই এখন অনেকেরই প্রকৃত ছাত্রত্ব নাই, তাদের ভোটের একটা ব্যাপার আছে। তো এই প্রেক্ষাপটে যে সামনে যে ডাকসু ইলেকশন আসছে, সেই ইলেকশনে আপনাদের অবস্থান কি, বা আপনারা কিভাবে চিন্তা করছেন? ধন্যবাদ। দেখেন, একটা খুনি হাসিনা পতন হয়েছে মাত্র 5.5 মাস। এই 5 মাসেই ছাত্রদলের সবকিছু একদম, মানে যারা বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছে সবাইকে বাদ দিয়ে শুধু রানিংয়ে চলে যাবো, সেটি কিন্তু কোনো বাস্তবতা নেই। হয়তোবা অনেকে বলতে পারে, কিন্তু যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে এবং ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে, সেখানে অবশ্যই এগুলোর কিছু বাস্তবতা রয়েছে। কিন্তু আপনি যে বিষয়টি বললেন এবং সোশ্যাল মিডিয়া যেভাবে করা হয়, আমি ছাত্রদলের পক্ষে আনুষ্ঠানিক বলছি, শুধুমাত্র ক্যাম্পাসে রানিং স্টুডেন্টে ছাত্র রাজনীতি করবে, এটা আমাদের সিদ্ধান্ত, এটি আমাদের ছাত্রদলের সিদ্ধান্ত, এবং ছাত্রদল সেই অনুসারে এগিয়ে যাচ্ছে। আপনি দেখবেন সারা বাংলাদেশে আমরা সাধারণ শিক্ষার্থী, মানে আমরা রানিং স্টুডেন্ট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমিটি করে যাচ্ছি, এবং আপনি ফেব্রুয়ারির মধ্যে 90% শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র রানিং স্টুডেন্ট দিয়ে কমিটি হবে, আমি আপনাকে বলে দিলাম। তারপরও এই ইস্যুটা সামনে নিয়ে আসে, কারণ কি, ছাত্রদলকে তো ঘায়েল করার মতো আর কোনো অস্ত্র নেই, আর কোনো বিষয় বলার মতো নেই। তারা চাঁদাবাজিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতেছে না, চাঁদাবাজিতে তারা মানে অতীতে যা দেখে এসেছে ছাত্র রাজনীতির নামে, যে সভাপতি সেক্রেটারি বহন নিয়ে যাবে, তারা ওয়ার্ডেল অর্থবিত্তের মালিক হবে, সেগুলো তো ধরতে পারছে না, সেগুলো নিয়ে তো আসতেছে না। অমুক জায়গায় তারা সুপারিশ করবে, টেন্ডার বাণিজ্য করবে, একটি জায়গায় ছাত্রদলের শীর্ষ পর্যায়ে নেতৃত্বের নাম আসতেছে না। তো এখন কি করতে হবে? এখন তাদেরকে বিতর্কিত করতে হবে। এই যে বলে যে এটা, আমি স্পষ্টভাবে বলছি, ডাকসু আমাদের দাবি, এবং যারা ডাকসু নিয়ে অতি মাত্রায় আত্মবিশ্বাসী, এত আত্মবিশ্বাসী হওয়া ভালো না। এখানে আমাদেরও জনপ্রিয়তা রয়েছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিকভাবে সচেতন। তারা বাংলাদেশের সব থেকে রাজনীতি সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যখন ডাকসুতে ভোট দিতে যাবে, হ্যাঁ, তারা অনেক দেখে শুনে বুঝে তারপর ভোট দেবে। ওই যে আল বটর বাহিনী যাকে বলা হয়, বট বাহিনী দ্বারা প্ররোচিত হয়ে তারা ভোট দেবে না। তারা সোশ্যাল মিডিয়ায় যারা বট বাহিনী গড়ে তুলেছে তাদের কথায় তারা প্ররোচিত হয়ে ভোট দান করবে না, এটি যেন তারা মনে রাখে। তারা তাদের বিবেক দ্বারা, কারা এই দেশের জন্য সত্যিকার অর্থে লড়াই সংগ্রাম করেছে, করবে, কারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি থাকে, কারা বিগত সময় ভূমিকা আছে, এই বিষয়ে বিবেচনা রাখবে। শুধু তাই নয়, আমরা অন্যায় অবিচার করি কি? তার মানে ছাত্রদল কি মানে ডাকসু নির্বাচন সমর্থন করছে? অবশ্যই, এবং আমরা তো আনুষ্ঠানিকভাবে চেয়েছি ডাকসু নির্বাচন, কিন্তু এখানে শুধু একটি মাত্র কথা রয়েছে, এই ডাকসু নির্বাচন করতে গিয়ে যেন ইচ্ছাকৃতভাবে ওই যে সরাসরি বলছি, বিশেষ করে ছাত্রলীগের আমরা সর্বশেষ যে প্রোগ্রামটা করলাম, ছাত্রলীগের বিচারটা যেন, প্রক্রিয়াটা যেন মানে স্থবির হয়ে যেন না যায়, এবং একটা তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রতিবেদন যদি প্রকাশ 5.5 মাসও করে নাই। এখন এই ডাকসু নির্বাচন উচিলায় তারা যদি বলে যে না, এই তদন্ত প্রতিবেদন প্রকাশ কোনো
গুরুত্ব নেই, করার দরকার নেই, তাহলে তো আবার ফেসিবাদ কায়েম হবে। যে সকল শিক্ষক, আমি সম্মানিত শিক্ষক বলছি, যে সকল শিক্ষক ফেসিবাদের দোষর ছিল তাদেরকে আপনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জবাবদিহিতা হতে নিয়ে আসবেন না? কোনো প্রক্রিয়া রয়েছে? কোনো একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় সেই প্রক্রিয়া নিয়েছে? আপনি বলেন, নিয়েছে? জাতীয় নির্বাচনের আগেই ডাকসু নির্বাচন বা এতে আপনাদের কোনো আপত্তি আমাদের নেই? ডাকসু নির্বাচন আমাদের প্রয়োজন 7 দিনের মধ্যে থেকে, আমাদের কোনো সমস্যা নেই। তো আমি তো আবারও বলছি, আমরা বিশ্বাস করি আমাদের বেশ জনপ্রিয়তা এখন রয়েছে, আমাদের উল্লেখযোগ্য নেতাকর্মীও রয়েছে। আমাদের প্রায় আমরা তো সদস্য ফরম সংগ্রহ করেছি, সেখানে তো আমাদের আত্মবিশ্বাস আরও অনেক বেড়ে গিয়েছে। এবং আমরা যখন জেনারেল স্টুডেন্টের সাথে মিশছি, তারা আমাদের কাজের প্রশংসা করছে। ওই যে আল বটর বাহিনী কি বললো না বললো এইসবে আমাদের আসা যায় না, কিন্তু জেনারেল স্টুডেন্ট তো আমাদের প্রশংসা করছে যে না, আমরা যে এখন যেভাবে রাজনীতি করছি, যে কোনো মহড়া নেই, কোনো পেশি শক্তির প্রদর্শন নেই, মধুর ক্যান্টিনে কোনো রাজনীতি নেই, হলে কোনো রাজনীতি নেই, এইটা তারা খুবই অ্যাপ্রিসিয়েট করছে। তারা শুধু একটি বলে এই ধারা যেন অব্যাহত থাকে। আমাদের তো সময় দিতে হবে অব্যাহত থাকে কিনা, জেনারেল স্টুডেন্ট দেখবে। এবং তারা কোনো টেন্ডারবাজির নামে যেন আমাদের নামে যেন না আসে, শীর্ষকর নামে আমরা যেন আত্মহমিকা যেন না হই, খারাপ আচরণ যেন না করি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা তো ফেরেশতা না, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা তাদের বিবেক বুদ্ধি এগুলো বিবেচনা করবে। যখন তার একটা পবিত্র ভোট দেওয়ার প্রক্রিয়া হবে, তখন তিনি তার বিবেক বুদ্ধি দিয়ে কোনো পরিচিত হয়ে না, বিবেক বুদ্ধি বিবেচনায় তিনি ভোটদান করবেন। সেটা আমাদের ভয় কোথায়? আমরা তো এগুলো পাড়ি দিয়ে এখানে এসেছি, সে কারণে আমরা অতি দ্রুত চাই, কিন্তু সেই সাথে অবশ্যই 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 আমরা ইতিমধ্যে কিন্তু একটা কর্মসূচি পালন করেছি, দেখেছেন, মার্চ ফর জাস্টিস আমরা পালন করেছি। সেখানে আমি বলছি আমাদের যে প্রায় 30,000-এর অধিক ছাত্রদলের নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে সেই আমাদের মার্চ ফর জাস্টিস অংশগ্রহণ করেছে। এবং আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া 20 মিনিটের অধিক সেই পদযাত্রা সবাই কিন্তু লক্ষ্য করেছে। সেহেতু আমরা এই বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা ছাত্রলীগের বিচার চাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা ফেসিবাদের দোষর ছিল তাদের বিচার চাই। এর কোনো বিকল্প কিছু নেই। কারণ 5.5 মাস যদি আপনি না করতে পারেন, আপনি যদি এটা 3-4 মাস যায়, তো এদের বিচার আর কখনোই বাংলাদেশে হবে না, কখনো হবে না। আমি বলে গেলাম, দেখেন, আইওয়াস বিচার হবে, আইওয়াস বিচার হবে। তাহলে 15.5 বছর এত অপকর্ম করে, জুলাই আগস্টে এত সন্ত্রাস কায়েম করে, তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসবেন না? সেই দাবি আমরা জানাবো না? আমরা সেই দাবির জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকব, এবং সেই সাথে এই প্রক্রিয়ার সাথে সাথে ডাকসুরে বাস্তবতা রয়েছে সেটিও দিতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ইনকিলাব ডিজিটালের সাথে কথা বলছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট জনাব রাকিবুল ইসলাম রাকিব। তার কাছে আমাদের আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু তার দলীয় কার্যক্রমের কারণে তিনি আজকে সময় দিতে পারছেন না অধিক। আমরা খুব শীঘ্রই আমরা তার সাথে আবার এরকম একটা ইয়েতে মিলিত হব, এরকম একটা আলোচনায় মিলিত হব, এবং সেই দিন আমরা আমাদের আরও যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে তার সাথে কথা বলবো এবং তিনি জবাব দেবেন। আজকে জনাব রাকিবুল ইসলাম রাকিব, আপনার বিভিন্ন প্রোগ্রামের মাঝেও আপনি ইনকিলাবকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সত্যিকার অর্থে আজকে আমি বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলন নিয়ে আমি আমার বাস্তবিক কিছু চিত্র খুব ঠান্ডা মাথায় তুলে ধরতে পেরেছি। এগুলো আসলে বৃহৎ আকারে তুলে ধরা উচিত আমাদের জাতির সম্মুখে। ধন্যবাদ।